বিজ্ঞানের পরিভাষা তৈরি করা নয়, অন্ধবিশ্বাসের মূলতার প্রতি অশ্রদ্ধা আমাকে বুদ্ধির উচ্ছৃঙ্খলতা থেকে আশা করি অনেক পরিমাণে রক্ষা করেছে। অন্ধবিশ্বাসের মূলতার প্রতি অশ্রদ্ধা, এটাকেই আমরা প্রধান ওর যেটা ইচ্ছা ছিল এই প্রসঙ্গে সেটাই করে ধরে নেব এবং নানা প্রসঙ্গে সেটা আমরা লক্ষ্য করব। একটু বলে নিই যে রবীন্দ্রনাথের এই ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে তৎকালীন ডক্টর পুষ্টিতা মুখার্জি, এবং শারদীয় সংগঠনের আমাদের সৌম্যী। আমি শ্রী দেবাশিস কুমারকে বিচার কথা বলতে জানাবো। নমস্কার। আজকে প্রধানমন্ত্রী ডক্টর পুষ্টিতা মুখার্জি আহ্বানে এই অনুষ্ঠানে আসা যুবাংশ আসা যারা এসেছেন তাদের সম্পর্কে অনেক অনেক শুভেচ্ছা। আগামীকাল মহরম স্বাভাবিকভাবে আকাশে বাতাসে শারদ উৎসবের আলো দেখতে পাচ্ছি। আমরা সবাই ওই অপেক্ষায় আছি। তার আগে এরকম একটা ওয়ার্কশপ এবং এটা রবীন্দ্রনাথের প্রতি উৎসবটা রবীন্দ্রনাথ ছাড়া হবে। তাই আমার মনে হয় এই ওয়ার্কশপের রং উৎসবকে আরেকটু লাগিয়ে দেবে এই বিষয়ে। আমরা এতক্ষণ অধ্যাপক বসুর কথা শুনছিলাম। তিনি আমাদের অনেকটাই সমৃদ্ধ করলেন যে রবীন্দ্রনাথের বিজ্ঞান চিন্তা এবং জাতিক বিদ্যা মহাদাস গান্ধী তার ব্যাখ্যা দুজনে একই বিষয়ে বিভিন্ন বক্তব্য। সত্যি এটা আমাদের সমৃদ্ধ করে। এই ধরনের আগ্রহ মানুষ আছে বলে আজকে প্রজন্ম এই ধরনের মানুষ অবগত হতে পারে। আমরা বিশ্বাস করি যে কোনোটাই যেরকম বিজ্ঞান খারাপ নয়, বিজ্ঞানের প্রয়োগ খারাপ হতে পারে, একইভাবে ধর্ম খারাপ নয়, ধর্মের প্রয়োগ খারাপ হতে পারে। রবীন্দ্রনাথ নিজের ধর্ম বিশ্বাস করেন, যে ধর্মতন্ত্রের বিরোধী ছিলেন। তাই আমার মনে হয় কোনোটাই তার প্রয়োগের উপর নির্ভর করে তার সাফল্য অথবা সাফল্য আসবে কি আসবে। আমরা তাই বিশ্বাস করি যে আধুনিক মানুষকে রবীন্দ্রনাথ তার আজকে এত বছর পরে সে কতটা প্রাসঙ্গিক তার আজকে ওয়ার্কশপ থেকে সেটা প্রভাব হয়েছে। শুধু রবীন্দ্রনাথকে সামনে রেখে তাকে জীবিকা করে কত মানুষ বেঁচে আছে। যে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিকতা, রবীন্দ্রনাথের আধুনিকতা নিয়ে আমাদের সমস্যা নেই। বরং আমরা যদি সত্যি রবীন্দ্রনাথকে পাথেয় করে এগোতে পারতাম, হয়তো অনেক সমস্যা আমরা সমাধান করতে পারি। সমস্যা হচ্ছে আমাদের আজকের দেশে দাঁড়িয়ে আজকে আমরা পরিবেশে অনেক কাজ করেছেন, মুক্ত বিশ্ববিদ্যালয় তারা দিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে সারা পৃথিবীতে আজকে আধুনিক সভ্যতার সঙ্গে পরিবেশকে সমন্বয় করা সবথেকে দুর্লভ কাজ। আমরা আমাদের জীবনযাত্রার মানকে যতক্ষণ না সত্য এই জায়গা নিয়ে যেতে পারবো যে আমার জীবনযাত্রার মানের জন্য পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বোধ যতক্ষণ না তৈরি হবে ততদিন এই পরিবেশের সঙ্গে নগরায়নের একটা কনফ্লিক্ট থাকবে। আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা যে শহরে দাঁড়িয়ে আছি, এই শহরটা সুন্দরপুর থেকে 100 কিলোমিটার দূরে। জলস্তর সুন্দরবনে যেভাবে বাড়ছে তাতে শহরটা থাকবে কি, জোড়াসাঁকো রবীন্দ্রনাথের বাড়ি কি থাকবে, আজকে এই প্রশ্নটা হয়েছে। কিন্তু আমরা এমন একটা জায়গায় ঢুকে গেছি সেখান থেকে পিছিয়ে আসতে পারছি। আমাদের প্রথমে 1 তলা বাড়ি ছিল, 2 তলা হলো, 4 তলা হলো, 6 তলা হলো, আজকে 50 তলা, 60 তলা, 80 তলা। এই যে
নিয়ে শহরকে এগিয়ে যাওয়া, সেখানে আমাদের পরিবেশের সঙ্গে কোথাও কোথাও সমঝোতা করে এগোনোর চেষ্টা করছি, তার সব তাই পরিবেশকে বাঁচাতে গেলে আমাদের হাতে একটা প্রয়োজন। তাই আজকে ওয়ার্কশপ খুব ভালো রবীন্দ্রনাথ আমাদের চিন্তনের মডেলের সর্বসফল। আমরা বিশ্বাস করি যে রবীন্দ্রনাথ আমাদের কাছে, আমরা তো অনেক মূর্তি পুজো করি, কিন্তু আমাদের কাছে অনেক বসতে ভগবানের নাম করি। সকলে ভালো থাকবেন। আমি একটা কথা না বললে সম্পূর্ণ হবে না বলবো। আসলে দেবাশিস কুমার তার প্রেজেন্টেশন সম্বন্ধে আমরা অনেক কিছুই বলি, বিধায়ক, পরিষদ ইত্যাদি, কিন্তু ওনার সঙ্গে আমাদের সংযোগ বহু যুগে, বহুকালে, বহু বছর। এবং এমন একটা মানুষ যার সঙ্গে জনসংযোগ ভীষণ সুন্দর। খুব সত্যি কথা বলতে আমি একটু রাজনীতি কম হয়েছি, রাজনীতি থেকে একটু দূরেই থাকি, মানে আমরা অন্য সাংস্কৃতিক জগতের লোক, কিন্তু এই মানুষটাকে আমরা রাজনীতি দিয়ে চিহ্নিত করি না। ওনার সাথে প্রত্যেকের ভীষণ ভালো সম্পর্ক, সবচেয়ে বড় কথা ভীষণ সংস্কৃতি মনস্ক। কারণ ত্রিধারাতেও আমরা প্রত্যেক বছর ডাক পাই, বলা কথা না, ডাক পাই বা না পাই, কিন্তু উনি তুলে ধরার চেষ্টা করেন এমন একটি অনুষ্ঠান, সঙ্গে ওনার স্ত্রীও থাকেন, মেয়েও থাকে, পরিবার। আমি বেশি কিছু বলবো না। রবীন্দ্র এখানে সুন্দরভাবে বলেছেন রবীন্দ্রনাথের বিজ্ঞান ভাবনা নিয়ে। সেখানে কিছু পরিবেশ সম্পর্কেও কথা হয়েছে এবং পরিবেশের ব্যাপারে দেবাশিস বাবুও তার একটা যুক্তি দিয়েছেন। এগুলো যুক্তি, পাল্টা যুক্তি এগুলো থাকে মানুষের সমাজের সভ্যতায়। এগুলো থেকেই আমাদের বেরোতে হবে। আমার মাথার পিছনে একটি বোর্ড আছে। আমি যখনই এই মঞ্চে বা এই ঘরে ঢুকি তখন আমার মনে হয় এই কথাটা যেন আমি সঙ্গে করে নিয়ে বেড়াতে পারি, চলতে পারি। আমি সকলের কাছে অনুরোধ করব, ওই যে পিছনে লেখা আছে রবীন্দ্রনাথ পড়ুন, রবীন্দ্রনাথ সম্বন্ধে পড়ুন, এই সম্বন্ধে পড়ুন, রবীন্দ্রনাথ পড়ুন, এই কথাটা কিন্তু হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার জন্যই আমার খুব আফসোস হয় যে আমরা রবীন্দ্রনাথকে বাংলার বাইরে নিয়ে যেতে পারিনি কোথাও। 100 বছরের উপর ধরে রবীন্দ্র চর্চা হচ্ছে, সঙ্গীত, বিশেষ করে বিহারে যান, রবীন্দ্রনাথকে তারা চেনে না, শুধু চেনে জাতীয় সঙ্গীত লিখেছেন টেগর হিসেবে। আপনি ঝাড়খণ্ডে যান, উড়িষ্যায় যান, সব জায়গাতেই তাই। তাহলে আমরা কোথায় নিয়ে গেলাম রবীন্দ্রনাথকে? আর রবীন্দ্রনাথ সারা বিশ্বের বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে যখন গেছেন, নিজেকে উজাড় করে দিয়েছেন, বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা সেইটাকেই আলোচনার মধ্যে রাখি, কিন্তু নিজেরা কখনো কোথাও, আমি বিদেশে কেউ দেখেছি রবীন্দ্রনাথকে নিয়ে কেউ এখনো চর্চা করেন না। 2-1টা ইউনিভার্সিটি আছে, ইউরোপে আছে কয়েকটা ইউনিভার্সিটি, সেখানে রবীন্দ্রনাথের কিছু চর্চা হয়। বাকি আমরা কিন্তু রবীন্দ্রনাথের পরবর্তী প্রজন্মের মানুষেরা কোথাও নিয়ে যেতে পারিনি। এটা কিন্তু আমাদের কাছে একটা ব্যর্থতা বলেই আমার মনে হয়। অথচ আমরা প্রতি বছর রবীন্দ্র সংস্কৃতি জন্ম উৎসব, 22শে শ্রাবণ বা সারা বছর ধরে বিভিন্ন রকম রাবীন্দ্রিক অনুষ্ঠান করি বা তাকে স্মরণ করি, চেষ্টা করি কিছু করার। এর বাইরে আমাদের আর কি আছে এটা আমাদের ভাবার দরকার আছে। আমি দুটো গানের কথা বলব। আমার যে বিষয়ে উনি দিয়েছেন, যদিও আমি বলেছিলাম আমি যে বিষয়ে কমফোর্টেবল হব সেই বিষয়ে বলবো, কারণ উনি নিজে বললেন যে না আপনি এইটা বলুন, পুষ্পিতা ম্যাডাম বলেছেন আমাকে। আমি দুটো যেথায় থাকি, যেথায়
যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যায় প্রাণী। যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যায় প্রাণী। তোমার চরণ যেথায় নামে অপমানের তরে, সেথায় আর প্রণাম নামে রাজে। সবার মিছে, সবার মিছে, সমাধানের মাঝে যেথায় থাকে। অহংকার পায় না, যেথায় তুমি ফেরো। ঋতুভূষণ দিন দরিদ্র সাজে, সবার পিছে, সবার নিচে, সভায়াদের মাঝে। ধনে বানে যেথায় আছে গরি, সেথায় তোমার সঙ্গ আশা করি। ধনে বানে যেথায় আছে গরি, সেথায় তোমার সঙ্গ আশা করি। সঙ্গী হয়ে আছো যেথায়, সঙ্গীহীনের ঘরে, সেথায় আমার হৃদয় নামে নাচে। সবার পিছে, সবার নিচে, সভায়াদের। এবং আজকে আমাদের শেষ বিষয় হচ্ছে নৃত্য ও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বিশ্ব সংস্কৃতির কোনো আলোচনাই সম্পূর্ণ হতে পারে না। তাকে নিয়ে আমাদের জীবনের প্রতিদিনের শুরু এবং শেষ। তিনি ভারতীয় দর্শনের একজন ঋষি পুরুষ। আমার তো মনে হয় সকাল হওয়ার থেকেই প্রতিটি পদক্ষেপেই আমরা তাকে খুঁজে পাই এবং দেখতে পাই। এক্ষুনি কৃষির গান গেয়েছে, আখিও গেয়েছে, মোড়ে আরো 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 কত ত্রাণ, এবং বিপদে সংকটে প্রেমে দুঃখে শোকে সুখে সর্বক্ষেত্রে প্রতি পদক্ষেপে আমরা তাকে দেখতে পাই এবং তার পথ অনুসরণ করার চেষ্টা করি। রবীন্দ্রনাথের সৃষ্টির বিশেষত্বই হচ্ছে তিনটে জিনিস: সৌন্দর্যময়তা, ছন্দবোধ এবং নান্দনিকতা। এই তিনটে জিনিস তার সমস্ত রচনার মধ্যে আমরা খুঁজে পাই। কি কাব্য, সাহিত্য, গান। রবীন্দ্রনাথের গান বলবো না, রবীন্দ্রসঙ্গীত বলবো। কেন? কারণ অন্যান্য রচয়িতাকালের থেকে তাদের তুলনামূলকভাবে ওনার গানের সংখ্যা অনেক বেশি, তাই সেটা সঙ্গীতের জায়গা রয়েছে। তো এবার বলি যে তার সব লেখনের মধ্যে এক নতুন গভীর মর্মবাণী আমরা খুঁজে পাই, যেটা সর্বক্ষেত্রে বন্ধন থেকে আমাদের মুক্তির স্বাদ এনে দেয়। মুক্ত নৃত্য চিন্তার পথিকৃতি হলেন রবীন্দ্রনাথ, এবং সেটা কিভাবে না ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের যে ধারা বা শৈলী আমরা দেখতে পাই, যার মধ্যে ব্যাকরণগত উৎপত্তি এবং যার দ্বারা বন্দিত হয়ে আছে, একটা আবদ্ধ হয়ে আছে, তার বাইরে আমরা এক পাও দিতে পারি না।
কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন যে আমার যে গান, তার যে কথা, তার যে ভাব, সেই ভাবের জন্য যতটুকু প্রয়োজন নৃত্য মাধ্যম বা নৃত্য ধারা বা নৃত্য শৈলী, সেইটুকু সংযোজন করার জন্য তিনি ভীষণভাবে উৎসাহিত হয়েছিলেন শান্তিনিকেতনের আশ্রমে। এবং আশ্রম কেন্দ্রিক শিক্ষা, সেটা শুধু রবীন্দ্রনাথের মাথাতেই এসেছিল বলে এত সুন্দর একটি, পরে এটি বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে, কিন্তু আগে এটি একটি আশ্রম কেন্দ্রিক শিক্ষা কেন্দ্র ছিল। তো এখন বিষয় হচ্ছে সবার মধ্যে অত্যন্ত, বিশেষ করে আমাদের নৃত্য জগতের বা সংস্কৃতি জগতের লোকজনের মধ্যে, যে রবীন্দ্র নৃত্য কি, রবীন্দ্র নৃত্যের সংজ্ঞা কি, রবীন্দ্র নৃত্য কেন, কেন রবীন্দ্রসঙ্গীত আশ্রিত নৃত্য নয়। অনেকেই তর্ক করেন, ভীষণভাবে তর্ক করেন, অনেক রকম কন্ট্রোভার্সি, অনেক বিপরীত মতামত আমাদের শুনতে হয়। কিন্তু যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তো বটে, তাছাড়াও সারা জীবন প্রতিদিন প্রতি সময়ে তাকে নিয়ে সঙ্গ করি, সেই জন্য এইটা আমাদের প্রত্যেকেরই একটা বলার জায়গা, চর্চার জায়গা, আন্দোলনের জায়গা, এবং সেই তাকে একটা জায়গা মানে একটা স্থান দেওয়ার জন্য লড়াই করার জায়গা। রবীন্দ্রসঙ্গীতের সাথে যে নৃত্য তিনি আশ্রমে প্রবর্তন করেছিলেন, সেটাকেই সকলে রবীন্দ্রসঙ্গীত আশ্রিত বলে, তা কিন্তু নয়। কারণ আমরা দেখছি তিনি কিন্তু নৃত্যশিল্পী ছিলেন না, কিন্তু তার ইচ্ছা এবং সেখান থেকেই তার মনে হয়েছে যে শান্তিনিকেতনে যদি তার গানের সাথে নৃত্যের প্রচলন করা যায়। তার মাথায় সেই চিন্তা তখন থেকেই ছিল। তো উনি মণিপুরী নৃত্যের এবং কথাকলি নৃত্যের গুরুদের এনে আশ্রমে স্থান দিয়েছিলেন তখনকার আশ্রমিকদের শিক্ষা দেওয়ার প্রয়োজনে। এবং উনি সবসময় মনে হচ্ছে তার গানের কথার যে ভাব, তার সাথে মণিপুরী নৃত্যের যে আঙ্গিক, তা খুব সহজেই মেলে। সেই জন্য তিনি মণিপুরী নৃত্যের গুরুকে এনে আশ্রমে রেখেছিলেন এবং বীরধর্মী নৃত্যের জন্য রেখেছিলেন দক্ষিণ ভারতের কেরালার কথাকলি নৃত্যের একজন গুরুকে। কিন্তু বারে বারেই সেটা মেনে চলেছেন যে সেই নৃত্যের দুরূহ মুদ্রা বা ব্যাকরণগত কৌশল বা হুবহু অনুকরণ কোনোটাই তিনি তার গানের সাথে মেনে নেননি এবং চাননি। কারণ তিনি সবসময় মুক্ত নৃত্যের কথা ভেবেছেন, যেখানে আমি নিজেকে খুঁজে পাবো, আমি, এটাই ছিল তার দর্শন। তো শান্তিনিকেতনের যে নৃত্যধারা আমরা এরপরেই দেখব, সেটা হচ্ছে মণিপুরী এবং কথাকলি, যেটা আশ্রমের শুরু থেকেই ওখানে চর্চিত হয়েছে, অনুশীলিত হয়েছে। সেই নৃত্যধারা খুব স্বাভাবিকভাবেই সেখানকার তখনকার প্রজন্মের এবং প্রজন্মর পর প্রজন্মের ছেলে মেয়েদের শরীরে চর্চার মাধ্যমে বসে গেছে। কারণ আমরা ভালোভাবে জানি, আমরা খুব স্বাভাবিকভাবে একটি শাস্ত্রীয় নৃত্যের চর্চা করতে আমাদের বহু যুগ বহু সময় কেটে যায়, যদি সেটা আমরা নিপুণভাবে পরিবেশন করতে চাই। তো শান্তিনিকেতনে বহুদিন ধরে এই মণিপুরী এবং কথাকলি টিল টুডে আজ পর্যন্ত সেখানে ওই মণিপুরী কথাকলি প্রচলন আছে সিলেবাসে। তার বাইরে কোনো শাস্ত্রীয় নৃত্য ওখানে অন্তর্গত হয়ও নি, তার চর্চাও নেই। তো সুতরাং খুব স্বাভাবিকভাবে এই নৃত্যের চর্চা হতে হতে এসেছে। এবং তখনকার দিনের যে শিক্ষকরা, এখন যে বসন্তদা রয়েছেন, বসন্ত মুখার্জি, তার বাবাও ওখানে ছিলেন,
এখন বসন্তদা আছেন, তার ভাই ছিলেন। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম যেগুলো আমাদের কোরিওগ্রাফি একটু ভেঙে হয়, একটু এখানে এক জায়গায় এখানে এক জায়গায়, সবটাই মানে বজায় রেখে, কিন্তু দুটোর সঙ্গে একটু বৈশিষ্ট্যের পার্থক্য তো অবশ্যই আছে। আর আমাদেরই ছাত্রছাত্রী, আমার কাছে কেউ রবীন্দ্রভারতী পড়েছে, কেউ পড়েনি, আবার কেউ বিশ্বভারতী পড়েছে, একই জায়গা থেকে, কিন্তু ওখানে অনুশীলন করেছে, ওরাও করেছে, সেই জন্য ওইখানে ধারাটা এসেই যায়। আবার যখন আমার কাছে অন্য কোরিওগ্রাফিতে করে তখন করে, কিন্তু আমি ইচ্ছে করেই বলেছি দুটো ধারার পার্থক্য একটু দেখাবার জন্য, যে ওদের ওখানে কিভাবে চর্চা হয়, সেই জন্য ওইখানেই ওরা সুন্দর করে করেছে এবং পরিবেশন করেছে। এরপরে আরেকটি বৃক্ষরোপণেরই গান, সেটা হচ্ছে আমার ছাত্র, মানে আমার পিএইচডি স্কলার, ও শেষ করেছে এবার, নীলয় মণ্ডল, ওকে আমি বলেছি ওর বাচ্চাদের দিয়ে একটা বৃক্ষরোপণের গান আজকে পরিবেশন করে। ওরাই তো আগামী প্রজন্ম, ওরাই তো কাজ করবে। আর আমার আরও পিএইচডি স্কলাররা এসেছে এখানে, কিন্তু সবাই আজকে হয়তো বাইরের প্রাকৃতিক অবস্থাটা ভালো না থাকার জন্য আটকে গেছে। তো
থাকবে না, এটা তিনি চাননি, যাতে গানের ভাবকে আটকে রাখা না যায়। তো এইখানে বলি, এর আগে যে দুটি আলোচনা হয়েছে সেখানে প্রীতমদাও বলেছে যে এরকম রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা, মানে সমাজের এমন কোনো দিক নেই যেখানে তিনি দৃষ্টিপাত করেননি, বা যেটা নিয়ে তার ভাবনা হয়নি, বা যেটা নিয়ে তিনি লেখেননি, বা যেটা নিয়ে তিনি প্রতিবাদ করেননি। প্রতিবাদ করা মানেই এখনকার মতো রাস্তায় নেমে ঝান্ডা নিয়ে রাজনীতি করা নয়, কিন্তু তিনি তার প্রতিটা পদক্ষেপে, প্রতি কাজের মধ্যেই সেইটা নিয়ে আলোচনা করেছেন, লিখেছেন। এবার যে কথাটায় আসি, আমি আরো বলেছি যে তাহলে রবীন্দ্র নৃত্য যখন বলবো, তাহলে রবীন্দ্র নৃত্যের একটা মোটামুটি সংজ্ঞা বলি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের জীবদ্দশায় তার আগ্রহ ও উৎসাহ এবং অনুপ্রেরণা। অনুপ্রেরণা শব্দটি বলতে আমার ভালো লাগে না, তবুও রবীন্দ্রনাথের জীবদ্দশায় তার আগ্রহ ও উৎসাহে শান্তিনিকেতনের অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় এবং রাজ্য ও দেশ বিদেশি ছাত্রছাত্রীদের সমবেত প্রচেষ্টায় রবীন্দ্রনাথের বিভিন্ন রচনাকে সৃজনশীল, সংস্কার মুক্ত একটি নৃত্যশৈলী, যা অন্যান্য দেশি বিদেশি নৃত্যকলার আঙ্গিক সমাবেশে সৃষ্ট, যা কিনা নান্দনিক গুণে উপভোগ্য এবং মুক্ত, তাই হলো রবীন্দ্র নৃত্য। এত বড় কথাটা একবারে মনে রাখা যাবে না, এটা অ্যাবসলিউটলি আমার চর্চা করার জন্য যা মনে হয়েছে। কারণ ভরতনাট্যম কি, হোয়াট ইজ ভরতনাট্যম, তাহলে ওরা একটা সংজ্ঞা দিতে পারবে। হোয়াট ইজ কথা, এটা ওরা সংজ্ঞা দিতে পারবে। ওড়িশি সংজ্ঞা দিতে পারবে। তাহলে আমাদের যখন আমরা দাবি করছি যে এটা রবীন্দ্র নৃত্য, আশ্রিত টাশ্রিত নয়, তাহলে আমাদের একটা সংজ্ঞা তৈরি করা, মানে ভাবা উচিত। আমার ভুল ত্রুটি কিছু থাকতে পারে, কিন্তু আমার কাজের মধ্যে যেটুকু মনে হয়েছে, এটা তো ঠিক কথাই যে তার ইচ্ছা বা উৎসাহ বা না থাকলে তার জীবদ্দশায় হয়তো এটা নিয়ে কোনোদিন আর ভাবাই হতো না। এই হচ্ছে কথা। তাহলে আরেকবার বলি, রবীন্দ্রনাথের জীবদ্দশায় তার আগ্রহ উৎসাহে শান্তিনিকেতনের অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় রাজ্য ও দেশ কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন কাঁদবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন কাঁদবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না শিকার। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। তিনি বারবার আমাদের তার কথা বলে গেছেন, এবং সেইটা মাথায় রেখেই আগামী দিনে আমরা পরবর্তী প্রজন্মকে সেই শিক্ষাই দিয়ে থাকি। তবে অনেক সময় খুব দুশ্চিন্তা হয় যে যে ধরনের রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি নৃত্য আঙ্গিকে, সেইগুলো যাতে আগামী দিনে একটু তাকে বাধা দেওয়া যায়, এবং এইগুলো মানে যেটা রবীন্দ্রনাথের ভাবনা এবং তার ভাবনায় যে নৃত্য সমাবেশ, সেইটা যাতে এগিয়ে দেওয়া যায়। সেই জন্যই আমার মনে হয় যে আজকে সারাদিন আমরা কাটালাম এই ধরনের একটা আলোচনার মধ্যে। তবে সময় হলে পরবর্তীকালে আরো বিস্তৃত আলোচনার মধ্যে যেতে চাই, শুধুমাত্র নাচ নিয়ে নয়, শুধুমাত্র গান নিয়ে নয়। এটি অরবিন্দ বলেছেন বিজ্ঞান ভাবনা ও রবীন্দ্রনাথ, প্রীতমদা বলেছেন বিশ্ব মানবতা। বিশ্ব মানবতা তার সব কিছুর মধ্যেই রয়েছে, সংকটের সমস্ত কিছু, সামাজিক সংকটে সামাজিক যে চেতনা, পরিবেশ চেতনা, সব কিছু নিয়ে তিনি গর্জন করেছেন। তার প্রতিবাদ আমরা দেখতে পাই। অস্পৃশ্যতার বিরুদ্ধে তিনি অনেকবার গর্জন করেছেন, তার বিভিন্ন লেখনের মধ্যে আমরা সেটা পাই। তাই তিনি বলেছেন যে প্রয়োজনের তাগিদে যিনি প্রয়োগকর্তা, তিনি নির্মাণ করবেন এমন কিছু সৃষ্টি
যা বন্ধন মুক্তির স্বাদে বা আনন্দে নতুন কিছু সৃষ্টি করার কথা আমাদের ভাবতে শেখায়। রবীন্দ্র নৃত্যের ভাবনার এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। আমরা এবার একটা স্বদেশ পর্যায়ে নিই এবং ভীষণ সামনে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব, শারদ উৎসব। তাই দেশমাতৃকা এবং আমাদের সকলকে প্রণাম জানিয়ে আমরা এই গানটি দিয়ে আমাদের আজকের এই